ভর্তি নীতিমালা সম্পর্কে কিছু পরিবর্তন থাকবে সেই সম্পর্কে। তোমাদের যে কমন প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে আসলে ভর্তি পরীক্ষাটা কেন নেওয়া হচ্ছে, ভর্তি পরীক্ষা হচ্ছে নেওয়ার কারণটা কি, ঠিক আছে? এটা একটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। ভর্তি পরীক্ষা নেওয়ার কারণটা আমি ইতিমধ্যেই বললাম যে এসএসসি পরীক্ষায় ভালো করছো কিংবা খারাপ করছো এইটার উপর সরাসরি ডিপেন্ডেন্ট না হয়ে তোমাকে ভর্তি পরীক্ষার মাধ্যমে যে সত্যিকার অর্থে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল এগ্রিকালচারে ভর্তি হওয়ার জন্য প্রকৃত মেধাবী যে তাকে যাচাই করে তার জন্য সেরা টেকনোলজি সেরা ইনস্টিটিউটে চান্স পাওয়ার যে সুযোগটা, এই সুযোগটাকে ঠিক রাখার জন্য এই ভর্তি পরীক্ষার পদ্ধতিটা চালু করা হচ্ছে। এর ফলে কি হবে যে এসএসসিতে হচ্ছে কোনো কারণে খারাপ করে ফেলছে বা হচ্ছে একটা সাবজেক্টের জন্য তার পুরো রেজাল্টটা খারাপ হয়ে গেছে, কোনো একটা পরীক্ষা ভালো মতো দিতে পারে নাই, এই বিষয়বস্তুগুলোর জন্য যাদের খারাপ হয়ে গেছে এরকম মেধাবী যারা আছে তারা কিন্তু কি করতে পারবা, তোমার এই ভালো টেকনোলজি ইনস্টিটিউটে চান্স পাওয়ার এই যে সুযোগটা এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কাজে লাগাতে পারবা, ঠিক আছে? আর ইতিমধ্যে যাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো আছে সেও এই ভর্তি পরীক্ষার জন্য তুমি যেহেতু রেজাল্ট ভালো করছো তার মানে তুমি অবশ্যই মেধাবী, এই জন্য রেজাল্ট ভালো করছো, তোমাকে এই ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করে তারপর তুমি হচ্ছে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার পছন্দের টেকনোলজি ইনস্টিটিউটটা তুমি হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ তৈরি করে নিতে পারবা। এটা হচ্ছে প্রকৃত মেধাবীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগটা হচ্ছে নিশ্চিত করার জন্য এই ভর্তি পরীক্ষা ব্যবস্থাটা হচ্ছে চালু করা হচ্ছে। এটাই হচ্ছে ভর্তি পরীক্ষা কেন এবং হচ্ছে কি কারণে নেওয়া হচ্ছে এটার অ্যান্সার। আমরা আশা করি তোমরা এই অ্যান্সারটা পাইছো। এরপর তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে অর্থাৎ মানে এই ভর্তি পরীক্ষাটা কে কে দিতে পারবে, কারা দিতে পারবে? এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, অর্থাৎ এসএসসি পরীক্ষার পর মূলত হচ্ছে এই ডিপ্লোমাতে ভর্তি হওয়ার সুযোগটা তৈরি হয়, ঠিক আছে? তো এখানে এসএসসিতে তোমরা কে কত সালে পাস করছো, অর্থাৎ এসএসসির কোন কোন ব্যাচ এই 2026-27 সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের গত সালে অর্থাৎ 2025-এ যে ভর্তি পরীক্ষাটা ইতিমধ্যে হয়ে গেছে সেখানে গত 3 ব্যাচ অর্থাৎ মানে হচ্ছে রিসেন্ট যে 3টা ব্যাচ সেই 3টা ব্যাচ ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছিল। অর্থাৎ ওই নিয়ম অনুযায়ী যদি বলি তাহলে হবে হচ্ছে 2026, 2024 এবং হচ্ছে 2025, অর্থাৎ 2026, 25 এবং হচ্ছে 24 সনে যারা পরীক্ষা দিয়েছিল তাদের হচ্ছে নিশ্চিতভাবে তোমরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা। এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যেটা শুধুমাত্র এইবার থেকে হচ্ছে শুরু হচ্ছে, যেটা আগে ছিল গত 3 ব্যাচের জন্য, এবার কিন্তু নতুন আরেকটা ব্যাচ যুক্ত করা হচ্ছে বা সুযোগ দেওয়া হচ্ছে যেখানে গত 4টা ব্যাচ হচ্ছে সুযোগ পাবে। অর্থাৎ এইবার 2023 সালের এসএসসি পরীক্ষার্থীরা, 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা এবং তোমরা যারা মাত্র রেজাল্ট পাইলে অর্থাৎ 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, এই 4 বছরের এসএসসি পরীক্ষার্থীরা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ডিপ্লোমার এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিষয়টা আশা করি বুঝতে পারছো। এবং এর ফলে নতুন একটা ব্যাচ যুক্ত হওয়ার ফলে কিন্তু তোমাদের যে কম্পিটিশনটা সেটা কিন্তু আরো বেড়ে গেল। তোমাদের কাছে অনেকের এইবারের যে এসএসসি রেজাল্টটা সেটা দেখে মনে হতে পারে যে রেজাল্ট সবারই খারাপ হয়েছে, অর্থাৎ এখানে পাশকৃত শিক্ষার্থীদের হার খুবই কম, এর ফলে সবাই চান্স পাবে, ভর্তি পরীক্ষার রেজাল্ট যতটাই খারাপ হোক বা ভালো হোক সবাই চান্স পাবে, এরকম একটা ধারণা যাদের ছিল এই ধারণা রাখার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ এখানে অলরেডি কিন্তু একটা নতুন ব্যাচকে যুক্ত করা হচ্ছে যার ফলে কিন্তু একটা ইয়ারের শিক্ষার্থী বেড়ে যাচ্ছে এবং তারা কিন্তু অলরেডি একবার ভর্তি পরীক্ষা দিয়েছে। অর্থাৎ 23 সাল এর যারা শিক্ষার্থী আছে, 24 সালের যারা শিক্ষার্থী আছে, 25 সালের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু অলরেডি একবার ভর্তি পরীক্ষা দিয়েছে গত বছর। এর ফলে ওইখান থেকে যারা চান্স পায়নি তারা এবারও ভর্তি পরীক্ষা দিতে পারবে। তার ফলে তারা কিন্তু একবার প্রিপারেশন নিয়েছে এবং তাদের একটা অভিজ্ঞতা আছে। তোমরা যারা 26-এর শিক্ষার্থী আছো তাদের তুলনায় তারা কিন্তু এগিয়ে আছে। তো এর ফলে তোমাদের জন্য কিন্তু একটু টাফ হবে। তো তোমাদের অর্থাৎ কম্পিটিশনটা কিন্তু ঠিকই থাকবে এবং হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার ফলে যে সবাই চান্স পাবে এই ধারণাটা রাখার কোনো কিন্তু সুযোগ নাই। যে ভালোভাবে এই ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে পড়াশোনা করবে সেই শুধুমাত্র চান্স পাবে। আর একটা বিষয় বলি, হ্যাঁ সবার চান্স হবে এই বিষয়টা একেবারেই যে ভুল তা না। এবং এটা কেন হচ্ছে আমি তারপরে তোমাদেরকে ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য বেশি এই যে এটার প্রতি বেশি গুরুত্ব দিতে বলছি, যদি সবাই চান্স পায় তাহলে এটার প্রতি কেন গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে দেখো আমাদের যে ভর্তি পরীক্ষার দিবা বা হচ্ছে ভর্তির জন্য সবারই হচ্ছে কি চাহিদা, বা ভর্তি পরীক্ষার হোক কিংবা না হোক ভর্তির জন্য সবারই হচ্ছে ইচ্ছা থাকে ঢাকা পলিটেকনিকে ভর্তি হওয়ার, বা ময়মনসিংহ পলিটেকনিক বা রাজশাহী বা চট্টগ্রাম এরকম বিভাগীয় যে ভালো ভালো সেরা সেরা পলিটেকনিক নাম করা পলিটেকনিক গুলো রয়েছে সেগুলোতে ভর্তি হওয়ার সবার একটা মানে হচ্ছে আশা থাকে।
অর্থাৎ সবাই চয়েস লিস্টে এই ইনস্টিটিউটগুলো সাধারণত প্রথমে রাখে। তারপর টেকনোলজির কথা যদি বলি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এই 5-6টা টেকনোলজি কিন্তু সবাই ভর্তি হতে চায় এবং সবাই চয়েস লিস্টে এই টেকনোলজিগুলাই রাখে। তো সবাই যদি এই টেকনোলজিগুলাই রাখে এবং এই ইনস্টিটিউটগুলোকে প্রাধান্য দেয়, তাহলে এই যে অন্যান্য টেকনোলজি যেগুলো আছে সেগুলো যেমন হচ্ছে ধরো আরএসি, তারপর ধরো হচ্ছে ফুড, কেমিক্যাল, তারপর হচ্ছে আমাদের আরো অন্যান্য যে টেকনোলজিগুলো যেগুলাতে আর কি সবার সেই রকম কোনো আগ্রহ থাকে না ভর্তি হওয়ার, সেগুলাতে কিন্তু কেউ চয়েস দিতে চায় না বা দিলেও শেষের দিকে দেয়। তো তাহলে দেখা যায় যেহেতু সবাই ওই প্রথম দিকের ইনস্টিটিউটগুলো এবং যেগুলা সবাই ভর্তি হতে চায় সেই টেকনোলজিগুলোতেই চয়েস দেয়, এর ফলে কিন্তু এই টেকনোলজিগুলা চান্স মানে হচ্ছে সবার এই টেকনোলজিগুলো সিট ফিল আপ হয়ে যায়। দেখা যায় ওই শেষের দিকে যেগুলোতে কেউ ভর্তি হতে চায় না বা চয়েস লিস্টে রাখে না, সেইগুলার সিটি হচ্ছে খালি থাকে। ঠিক আছে, সেগুলা সিটি খালি থাকে, যেহেতু তুমি চয়েস দাও না এগুলা, সেগুলা কিন্তু আসলে কেউ চান্সও পাবে না, সেই সিটগুলো খালিও থাকবে। এর কারণে হচ্ছে কম্পিটিশনটা হচ্ছে আর কি বেশি থাকে এবং দেখা যায় সবার চান্স পাওয়ার কথা থাকলেও, সিট বেশি থাকলেও আসলে কিন্তু সবার চান্স পাওয়ার কথা থাকলেও কিন্তু এই টেকনোলজিগুলা চয়েস না দেওয়ার কারণে কিন্তু আসলে সবার চান্স হয় না। এটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, তাহলে তুমি যদি তোমার ওই সিভিল ইলেকট্রিক্যালে ঢাকা পলিটেকনিকে বা ময়মনসিংহ পলিটেকনিকে পড়তে চাও, তাহলে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করে ভর্তি পরীক্ষাটা দিতে হবে। আশা করি ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিতে হবে, এই প্রিপারেশন নেওয়ার গুরুত্বটা কেন বেশি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এবং এখানে কে কে ভর্তি পরীক্ষা দিতে পারবে এই বছর, তারা হচ্ছে 4টা এসএসসি ব্যাচ, অর্থাৎ 2023, 24, 25 এবং তোমরা যারা রিসেন্ট 26 রয়েছে তারা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা, তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর হচ্ছে এসএসসি তে জিপিএ কত লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এসএসসি তে যাদের মানে সর্বমোট জিপিএ হচ্ছে 3.00, তারা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা। অর্থাৎ যারা মিনিমাম 3 পয়েন্ট পাইছো এসএসসি পরীক্ষায়, তারা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে যে আবেদনটা, সেই আবেদন করার জন্য যোগ্য হবে। এর সাথে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে গণিত। ঠিক আছে, তোমাদের যে এসএসসির যে ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টে যাদের হচ্ছে মিনিমাম 2 পয়েন্ট রয়েছে তারা হচ্ছে আবেদন করতে পারবে। ঠিক আছে, মিনিমাম কি 2 পয়েন্ট রয়েছে যাদের, তারা হচ্ছে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি গণিতে 2 পয়েন্টও কম পাও, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাইটা করতে পারবে না। বুঝতে পারছো? তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে নির্ধারণ হবে, বা ভর্তি পরীক্ষা কি আমি যদি ঢাকা পলিটেকনিকে ভর্তি হতে চাই, তাহলে কি ঢাকা পলিটেকনিকে আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে? আবার আমি যদি ময়মনসিংহ পলিটেকনিকে ভর্তি হতে চাই, তাহলে কি ময়মনসিংহ আলাদা? মানে হচ্ছে এই কমন প্রশ্নটা সবার থাকে। অনেক ফোন আমাদের কাছে আসে, অনেক মেসেজ আমাদের কাছে আসে যে আলাদা আলাদা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষাটা আলাদা আলাদা হবে কিনা। ঠিক আছে, তো এই ভর্তি পরীক্ষাটা আসলে আলাদা আলাদা ইনস্টিটিউটে গিয়ে তোমাকে দিতে হবে না, একটা মাত্রই পরীক্ষা হবে। আমি এটা তোমাদেরকে সহজভাবে বোঝায় বলি। ধরো এখানে আমাদের সারা দেশে 49টা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউটে ভিন্ন ভিন্ন টেকনোলজি রয়েছে। তো ভর্তি পরীক্ষার সময় তোমরা এই ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনটা করবা, সেই আবেদনটা করার সময় তোমরা একটা চয়েস লিস্ট সাজাবা। যেমন তুমি ধরো হচ্ছে মানে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এই টেকনোলজিগুলোতে হচ্ছে ধরো ঢাকা পলিটেকনিকে পড়ার ইচ্ছা আছে, ঢাকাটা হচ্ছে সব ধরো হচ্ছে তোমার প্রথম পছন্দ, তুমি ঢাকাতে পড়বা। তারপর ধরো হচ্ছে ঢাকা যদি না হয় তাহলে তুমি ময়মনসিংহ, তারপর ধরো হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, এইভাবে তোমাকে একটা চয়েস লিস্ট সাজাতে হবে। ঠিক আছে, ধরো তুমি হচ্ছে ঢাকা পলিটেকনিকে প্রথম চয়েসে দিলা হচ্ছে সিভিল এবং হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর ময়মনসিংহ পলিটেকনিকে সিভিল, ইলেকট্রিক্যাল, এইভাবে হচ্ছে তুমি প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট মিলায় 10টা টোটাল 20টা টেকনোলজি হচ্ছে সাজিয়ে এইভাবে হচ্ছে 20টা লিস্ট তুমি তৈরি করতে পারবা। এই লিস্টের উপর ভিত্তি করে তুমি যে ভর্তি পরীক্ষাটা দিবা, এই ভর্তি পরীক্ষায় যে নম্বরটা তুমি পাবা, তার উপর ভিত্তি করে তোমার ওই যে আবেদনের চয়েস লিস্টটা সাজানো হয়েছিল বা সাজিয়েছিলা, সেই সাজানো চয়েস লিস্টের তালিকা অনুযায়ী তোমার হচ্ছে চান্সটা নিশ্চিত হবে যে কোনো একটা টেকনোলজি এবং একটা ইনস্টিটিউটে। ঠিক আছে, ধরো তুমি ভর্তি পরীক্ষায় যে আর কি 100 নম্বরের ভিত্তিতে রেজাল্ট হবে, সেখানে তুমি হচ্ছে 80 নম্বর পাইলা। এই 80 নম্বরে তুমি হচ্ছে তোমার যে চয়েস লিস্টটা ছিল, প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস, এইভাবে যে 20টা চয়েস সাজানো ছিল, এই 80 নম্বরে তুমি এই 20টা চয়েসের কত নাম্বার চয়েসের জন্য হচ্ছে আর কি উপযোগী, বা হচ্ছে কত নাম্বার চয়েসের কত নাম্বারে তুমি হচ্ছে এই 80 মার্ক দিয়ে চান্স পেতে পারো, এটার সিস্টেম অনুযায়ী তুমি হচ্ছে আর কি চান্স পাবা। ঠিক আছে, এটা নির্ধারণ করা হবে।
এখানে একটা ব্যাপার থাকে চয়েস লিস্টের উপর ভিত্তি করে। ধরো তুমি ভর্তি পরীক্ষায় 80 পাইছো এবং তোমার চয়েস লিস্টের প্রথম দুইটা চয়েস হচ্ছে ঢাকা পলিটেকনিকের সিভিল, দ্বিতীয়টা হচ্ছে ঢাকা পলিটেকনিকের ইলেকট্রিক্যাল। তো বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু ঢাকা পলিটেকনিকের সিভিল ইলেকট্রিক্যালকে প্রথম এবং দ্বিতীয় চয়েসে রাখবে। তাহলে দেখো ঢাকা পলিটেকনিকের সিভিলে যদি টোটাল 400 সিট থাকে এবং ইলেকট্রিক্যালে যদি টোটাল 400 সিট থাকে, তাহলে সিভিলের সর্বোচ্চ ভর্তি পরীক্ষা যারা দিছে তাদের মধ্যে ওই 400 জন যারা হচ্ছে সর্বোচ্চ সিরিয়ালে মানে সর্বোচ্চ মার্ক পাইছে এবং এটাকে প্রথম চয়েসে রাখছে, তাদেরই কিন্তু চান্স হবে। তারপর এই 400 সিট ফিল আপ হয়ে যাবে। বাকি ধরো হচ্ছে আমাদের এই 400 মার্ক পাইছে হচ্ছে ধরো এই 400 মানে প্রথম যারা সর্বোচ্চ ধরো হচ্ছে আর কি 400 জনকে আমরা যদি নিতে চাই, সেই ক্ষেত্রে ধরো মানে এই 400 জনের মধ্যে সর্বনিম্ন যে 400 নাম্বার সিরিয়ালে চান্স পাবে তার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 85। তাহলে দেখো এই যে 85 যে পাইছে সেই কিন্তু আসলে চান্স পেল। অর্থাৎ তুমি যারা হচ্ছে এই যে 80 মার্ক পাইছো এবং হচ্ছে সিভিলটাকে প্রথমে রাখছিলা, তার কিন্তু চান্স হওয়ার সুযোগটা নাই। যদিও ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা মার্ক এই 80 নম্বর, তারপরেও কিন্তু তোমার চান্সটা হবে না। কেন? কারণ হচ্ছে ওই যে 400টা সিট 85 মার্ক যারা পাইছে সর্বোচ্চ তাদের দিয়ে ফিল আপ হয়ে গেছে, তারা অর্থাৎ প্রথমে রাখছিল এটা। আবার যদি এরকম হয় যে যে কি ধরো হচ্ছে 85 হচ্ছে কি মানে যে এসএসসি পরীক্ষায় হচ্ছে যে জিপিএ 5 পাইছিল, সে ভালো শিক্ষার্থী, তার মধ্যে একটা কনফিডেন্স, আমি তো এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছি, তাহলে আমার চান্স হয়ে যাবে। এই এসএসসি রেজাল্ট দেখে সে সিভিলের হচ্ছে 1 নাম্বার চয়েস দিয়ে দিয়েছিল ঢাকা পলিটেকনিকে, এবং কিন্তু সে ভর্তি পরীক্ষায় ওই 85 মার্ক পায় না, সে মার্ক পেয়ে গেছে কম, ধরো হচ্ছে 80 পাইছে বা হচ্ছে 70 পাইছে, ঠিক আছে। কিন্তু একজন যে ভর্তি পরীক্ষায় A+ পায় না, জিপিএ 4 পাইছে, কিন্তু সে ভর্তি পরীক্ষায় ভালো করে সে ওই 85-র বেশি নাম্বার অর্জন করতে পারছে। তাহলে দেখা গেল, এবং সেও হচ্ছে সিভিলে 1 নাম্বার চয়েসে রাখছে, তাহলে দেখা গেল কি সে এসএসসিতে জিপিএ 4 পেয়েও সিভিলে চান্স পেয়ে গেল, আরেকজন এসএসসি পরীক্ষা জিপিএ 5 পেয়েও ওই সিভিলে চান্স তার হইল না। এই হচ্ছে আর কি ভর্তি পরীক্ষার যে আর কি রেজাল্ট নির্ধারণের ব্যাপার। তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে যে তোমার চান্স হবে সেটার একটা হচ্ছে প্রক্রিয়া বা পদ্ধতি। অর্থাৎ মেইন প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ভর্তি পরীক্ষা একটাই হবে এবং তোমাকে ভিন্ন ভিন্ন ইনস্টিটিউট টেকনোলজি এরকম ভাবে চয়েস দিতে হবে। এই চয়েসের ভিত্তিতে তুমি যে নাম্বারটা পাবা, এই নাম্বার অনুযায়ী তুমি যেখানে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে নাম্বার অনুযায়ী সেখানে তোমার চান্স হবে। ভর্তি পরীক্ষা একটাই হবে, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, টেক্সটাইল সবকিছু সকল কারিকুলামের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। আর এইভাবে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট নির্ধারিত হবে। তারপর প্রত্যেক পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে হবে কিনা এটার কথাও তোমাদেরকে আমি বলে দিছি, আশা করি তোমরা এটা পরিষ্কার হয়ে গেছো। এরপর তোমাদের ভর্তি পরীক্ষার সিলেবাস কি হবে সেই সম্পর্কেও আশা করি তোমাদের সবারই ধারণা আছে। সিলেবাস সম্পর্কে। আর যাদের সিলেবাস সম্পর্কে ধারণা নাই তাদের জন্য আমি আবারও সিলেবাসটার ব্যাপারে একটু হচ্ছে কথা বলে নিচ্ছি। তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এসএসসি সিলেবাসটা হচ্ছে নির্ধারিত। আচ্ছা, এর উপর ভিত্তি করে তোমাদের আরেকটা কমন প্রশ্ন আছে, যেটা হচ্ছে শর্ট সিলেবাস নাকি হচ্ছে ফুল সিলেবাস। এই কথাটা আমি বলবো, তার আগে বলি তোমার কোন কোন বিষয়ের উপর এই 70 মার্কের এমসিকিউ পরীক্ষাটা হবে। এখানে টোটাল 6টা বিষয় থাকবে, যার মধ্যে 5টা বিষয় হচ্ছে তোমার সরাসরি এসএসসি সিলেবাসের, আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত। তো আমি প্রথমত এই এসএসসি সিলেবাসের যে 5টা বিষয় সেটা হলো বাংলা, ইংরেজি, গণিত আর হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানটাকে আবার 2 ভাবে ডিভাইড করা, একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান আর একটা হচ্ছে রসায়ন বিজ্ঞান। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, তোমরা যারা হচ্ছে এসএসসি থেকে মানে এসএসসি পরীক্ষা সায়েন্স থেকে দিছো, বিজ্ঞান বিভাগ থেকে দিছো, তোমরা পদার্থ রসায়ন পড়ছো, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কিন্তু যারা হচ্ছে মানবিক এবং হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা আছে, তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাবা বা ভর্তি পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাবা। তাদের কিন্তু আবার এই পদার্থ রসায়ন ছিল না, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা তো অবশ্যই বিজ্ঞান, যে সাধারণ বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা পড়ছো, এইখান থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্নগুলো করা হয়ে থাকে। আর তোমরা যারা ওই মানবিক এবং হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী রয়েছে, তোমরা যেহেতু এসএসসি লেভেলে এই পদার্থ রসায়ন পড়ো নাই, আর এখন তোমরা চাচ্ছ ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতে, তাহলে ইঞ্জিনিয়ারিং এর মূল ভিত্তিটাই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। অর্থাৎ তোমাকে গণিতে পারদর্শী হইতে হবে ইঞ্জিনিয়ার হতে হইলে, এবং পদার্থ রসায়ন তোমাকে পারদর্শী হইতে হবে সায়েন্সে, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য। তো যেহেতু তুমি এখন তোমার ওই এসএসসিতে যে ডিসিশন নিয়ে তুমি মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপে ভর্তি হয়েছিলা বা পড়াশোনা করছো, সেই ডিসিশনটা চেঞ্জ করে এখন তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাচ্ছ, তাহলে তোমাকে পরিশ্রমটা বেশি করতে হবে। তো
তুমি যে মানবিকে পড়েও যে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার যোগ্যতা রাখো, এই যোগ্যতাটা তোমাকে প্রমাণ করতে হবে। এটার জন্যই তোমাকে এই সময়টাতে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার এই যোগ্যতাটা যাচাই করতে হবে। তুমি এই সময় ভর্তি পরীক্ষার জন্য যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে এই পদার্থ রসায়নে যে যে ধরনের এমসিকিউ গুলো আসবে সেই ধরনের এমসিকিউ এর বেসিক থেকে তোমাকে হচ্ছে পড়াশোনাটা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। কিছু করার নাই তো, কিছু করার নাই, তোমাকে পড়তে হবে। এই যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে তোমাকে পড়তে হবে, কারণ তোমাকে কেউ বলে নাই তুমি মানবিকে পড়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও। এটা তোমার ইচ্ছা, যেহেতু তোমার ইচ্ছা তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। আর যারা সায়েন্স থেকে আসো তারা এই দিকে ইঞ্জিনিয়ারিং এর দিকেই তোমরা ছিলা, তোমাদের জন্য এটা, তোমাদের ক্ষেত্রে তো সেটা সমস্যা হওয়ার কথা না। তারপরও তোমাদেরও কিন্তু পড়াশোনা করতে হবে। তুমি এসএসসি তে পদার্থ রসায়ন পড়ছো দেখেই যে তোমাকে হচ্ছে তুমি একদম সেই লেভেলের শিক্ষার্থী হয়ে গেছো বা তোমার চান্স তার চাইতে তুমি এগিয়ে আসো, যে নতুন করে পড়বে তা সেও তো তোমার চেয়ে ভালো প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারে, তাই না? তো কম্পিটিশন কিন্তু থাকবে। ভর্তি পরীক্ষার দিয়ে আমার পছন্দ মতো টেকনোলজি, পছন্দ মতো ইনস্টিটিউটে চান্সটা নিশ্চিত করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ভর্তি পরীক্ষায় ভালো স্কোর করতে হবে। তো ভর্তি পরীক্ষায় ভালো স্কোর করতে হলে কি করতে হবে? ভালোভাবে পড়াশোনা করতে হবে। যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যে তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে। তো ভালো প্রস্তুতির জন্য আমাদের পাপেল এডুকেয়ারের এই শেষ সময়ের প্রস্তুতির বিষয়ক যে কোর্সটা, এই কোর্সে যুক্ত হতে পারো। এই কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের পাপেল এডুকেয়ার ফেসবুক পেজে SMS দেওয়ার মাধ্যমে ভর্তি হতে পারো। এখানে লাইভ ক্লাসের মাধ্যমে, জুম লাইভ ক্লাসের মাধ্যমে, যেখানে সরাসরি আমাদের সাথে কথা বলে তুমি হচ্ছে, এখানে তো কমেন্ট করতেছো তাই না? তো যেমন ইউটিউব ভিডিওতে কমেন্ট অথবা ফেসবুকে কমেন্ট, লাইভে কমেন্ট, কিন্তু জুমে সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ থাকবে। এইভাবে ক্লাস করতে পারবা। তারপর হচ্ছে আমাদের অ্যাপের মাধ্যমে রেকর্ডেড ক্লাসগুলো পাবা। আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ারের জন্য যে বইটা আছে সেই বইটা তুমি পেয়ে যাবা। তারপর তুমি হচ্ছে আমাদের যে এক্সাম সিস্টেম বা হচ্ছে এমসিকিউ কুইজ যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ কুইজ সিস্টেমের মাধ্যমে প্রতিনিয়ত ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মডেল টেস্ট এগুলা দিয়ে নিজের প্রিপারেশনটাকে আরো মজবুত করার সুযোগ পাবা। ঠিক আছে? তো আমাদের মূলত দুইটা কোর্স আছে। একটা হচ্ছে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার মূল কোর্স, যে কোর্সটার প্রাইস হচ্ছে 2499 টাকা। তুমি এখন ভর্তি হলে অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবা। অফার সম্পর্কে আমাদের বিস্তারিত জানার জন্য স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের যে ফেসবুক পেজটা আছে এটাতে মেসেজ দিয়ে তুমি কত ডিসকাউন্ট পেতে পারো এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবা এবং ওই টাকাটা পেমেন্ট করে ভর্তি হতে পারবা। এই ক্ষেত্রে মূল কোর্সে অর্থাৎ ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার মূল কোর্সে ভর্তি হলে তুমি যে আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার বইটা আছে সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবা। কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে তোমার যে বইটা হোম ডেলিভারি করে তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আর আমাদের আরেকটা কোর্স যেটা হচ্ছে আর কি শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে, এখানে মূলত হচ্ছে আমাদের যে সুপার সাজেশনের PDF ফাইল সেটা তোমাকে দেওয়া হবে। তারপর হচ্ছে অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য যে সাজেশনমূলক PDF ফাইলগুলো সেটা দেওয়া হবে। তারপর আমাদের যে প্রি রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যে যেগুলা টপিক ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো আছে, যেগুলো থেকে আমাদের ভর্তি পরীক্ষায় আর কি MCQ কমন আসে, সেগুলা রেকর্ডেড ক্লাস পাবা আমাদের এই কোর্সটাতে, যেটা হচ্ছে ডিপ্লোমা অ্যাডমিশন স্পেশাল সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট নামে আমাদের এই কোর্সটা। এই কোর্সটাতে ভর্তি হলে তুমি এই বিষয়বস্তুগুলো পাবা। আর এখানে যদি এই কোর্সের সাথে যদি তুমি বইটা নিতে চাও তাহলে বইয়ের জন্য তোমাকে আলাদা একটা পেমেন্ট করতে হবে। আলাদা বইয়ের মূল্যটা দিয়ে তুমি হচ্ছে এই কোর্সের সাথে বইটাও নিতে পারবা। আর তুমি যদি আমাদের মূল কোর্সে ভর্তি হও সেই ক্ষেত্রে ডিপ্লোমা অ্যাডমিশন সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট কোর্সে যা যা থাকবে সেগুলোতে তুমি অটোমেটিক্যালি ওই মূল কোর্সে যারা আছো তারা মূল কোর্সের প্রাইজের মধ্যে পেয়ে যাবা, সবাই পাবা। আর আলাদাভাবে আমাদের এই সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট কোর্সটাতে যারা ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে।